সুপ্রিয় দর্শক, আজকের সন্ধ্যার বিশেষ আয়োজন নিটল টাটা টেবিল টকে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে বাংলাদেশের সমসাময়িক কয়েকটি প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। আমরা এই মুহূর্তে দুজন অতিথিকে দিয়ে আলোচনাটি শুরু করছি। আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর খন্দকার ফজলে রশিদ। স্যার, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। তার অবশ্যই সাথে আছেন আমাদের সিনিয়র সাংবাদিক আলম রায়হান। উনি এইসব বিষয়ে লেখালেখি করেন, কথা বলেন, উনিও বলবেন। আমরা স্যার এই মুহূর্তে যখন সমসাময়িক প্রসঙ্গ বলছি, আমরা জানি যে আমরা প্রতিনিয়তই গণমাধ্যমে দেখছি যে এনবিআর এর উদ্যোগে, অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে যেই সিভিল সোসাইটি, গণমাধ্যম, বিভিন্ন পেশাজীবীর সাথে আলাপ আলোচনা চলছে বাজেট প্রণয়ন নিয়ে। আপনারা এই ক্ষেত্রে একজন স্টেক হোল্ডার। এর পাশাপাশি আমাদের বাংলাদেশের যে অর্জন জিডিপির ক্ষেত্রে বা সামগ্রিকভাবে আমরা আজকের এই আলোচনায় কোন ইকোনমিক বা অর্থনৈতিক বিষয়গুলোকে আজকে নিয়ে আসতে পারি বলে আপনি শুরু করতে চাইছেন, কি দিয়ে? ধন্যবাদ। হ্যাঁ, আমাদের খুব শীঘ্রই বাজেট আলোচনা শুরু হবে, বাজেট প্রণয়ন হবে। আমাদের বাজেট সম্ভবত এই যাবৎকালের সর্ববৃহৎ বাজেট হতে চলেছে। আর রিগার্ডিং বাজেট আমাদের যে প্রবৃদ্ধি যেটা ধরা হচ্ছে বা হবে 7+, আই থিঙ্ক এটা বা ওয়ান অফ দি হায়েস্ট। বর্তমান বিশ্বে এই এত বড় বা জিডিপি কিন্তু খুব কম দেশে আছে। বিভিন্ন দেশে, বিশেষ উন্নত দেশে অনেক বাজে প্রবৃদ্ধি কম, আমাদের সে তুলনায় অনেক বেশি আছে। এদিক দিয়ে বলতেই পারি আমাদের দেশ যথেষ্ট অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। রিগার্ডিং ব্যাংক যদি বলেন, ব্যাংকিং আপনি যেটা বলছিলেন যে ব্যাংকিং অবস্থা, আমি তো বলি ব্যাংকিং অবস্থা বা গোটা সামগ্রিক অর্থনীতি যদি আপনি বিচার করে যান, আমাদের দেশের সামগ্রিক পরিস্থিতি কেমন সেটার উপর সব কিছু নির্ভর করবে। যদি পলিটিক্যাল স্টেবিলিটি থাকে সব কিছুই স্টেবল পাবেন। যদি একটা অনুকূল পরিবেশ থাকে, শুধু ব্যাংক না, যে কোনো ব্যবসা বাণিজ্য এটা ভালোভাবে দিকে যাবে। কিন্তু সেক্ষেত্রে স্যার যদি আমরা বলি যে আমরা দেখছি যে প্রতিদিন বিভিন্ন পেশাজীবীরা তাদের প্রত্যাশার কথা বলছেন, তারা কিরকম বাজেট দেখতে চান। স্যার, আপনি যখন বলছেন যে সর্ববৃহৎ বাজেট হতে যাচ্ছে, তার কিছু স্যালিয়েন্ট ফিচার কি আমাদেরকে বলা যায় যে কোন ধরনের? বিশেষ করে বিভিন্ন জায়গায় অ্যালোকেশন যেগুলো দেওয়া হচ্ছে, টোটাল যদি কলেবরে যদি দেখেন, স্বাধীনতার সময় ছিল মোটে 700 কোটির কাছাকাছি, স্বাধীন অব্যবহিত পরে এখন সেটা লক্ষ ছাড়িয়ে গেছে, 3 লক্ষ বা 4 লক্ষ কোটি যে দাঁড়াবে। আর যেটা বলছেন সবাই স্টেক হোল্ডার যারা, দেখেন প্রত্যেক মানুষই কিন্তু চায় তার আয়ের চেয়ে ব্যয় কম হবে। আয় কিভাবে বাড়ানো যায় সেটাই হলো প্রধান লক্ষ্য। সাধারণ সেন্সে তাই চায়, সবাই তাই চাবে। বিভিন্নভাবে যাতে তাদের আয়টা বাড়ানো সম্ভব, কিভাবে বাড়ানো সম্ভব সেটাই হলো মেইন কথা। কিভাবে কমানো সম্ভব, অবশ্যই রাজস্ব না কমিয়ে। যদি আমি রাজস্ব কমিয়ে দিই, অটোমেটিক্যালি আমার খরচ তো কমে আসবেই, কিন্তু রাজস্ব যদি কমে যায় তাহলে তো বিরাট একটা সমস্যা দেখা দেবে। আমাদের ইনকামের উপরেই তো ডিপেন্ড করবে আমাদের বাজেট কোন জায়গায় কত খরচ হবে, অ্যালোকেশন। আমার মতে প্রশ্ন যেটা মনে হয়, যেমন আমাদের ইনকাম ট্যাক্স যে ব্র্যাকেটগুলো করা হয়েছে বা নেট যেটা আছে, গোটা দেশে অ্যাটলিস্ট কয়েক কোটি বা ট্যাক্স ব্র্যাকেটে আসা উচিত। সেখানে আমাদের কয়েক লক্ষ ফিউ, এবং এর মধ্যেও দেখা যাবে অ্যাক্টিভলি যারা বাজেট ট্যাক্স দেন সেই সংখ্যা আরো কম। আমাদের সব টিনধারীরা ট্যাক্স দিচ্ছেন না, অনেকে বিভিন্ন পারপাসে শুধু টিন একটা নাম্বার নিয়েছেন, ট্যাক্স পেমেন্ট করছেন কি করছেন না এটা এনবিআর অবশ্যই জানেন। আমি সেটা বলতে চাচ্ছি যে যেহেতু যারা টিনধারী, তারা যারা ট্যাক্স দেন না, তাদেরকে অবশ্যই ট্যাক্স ব্র্যাকেটে আনতে হবে। নট অনলি দ্যাট, ট্যাক্সের নেটটা বাড়াতে হবে। আমরা 16 লক্ষ শুধু না বা 20 লক্ষ না, এটা বা হোয়াই নট মোর দেন এ ক্রোর। সেটি মানে আমাদের দেশে যেখানে জনসংখ্যা 14-16 কোটি যাই ধরি না কেন, সক্ষম যারা তাদের সংখ্যা তো আরো বেশি। রাইট, আমি সেটাই বলছি। এইখানে আমার মনে হয় এনবিআর অবশ্যই নজর দিচ্ছেন এবং দিবেন, যাতে নাম্বার অফ ট্যাক্স পেয়ার এইটাকে রাইটলি আইডেন্টিফাই করে তাদেরকে ট্যাক্স আদায় করা যায়। আপনি নিশ্চয়ই আরো কিছু বিষয় বলবেন। আমি একটু আলম রায়হান ভাই আপনার কাছে ফিরে আসি। আপনি সংবাদ মাধ্যমের মানুষ, আপনি এগুলো নিয়ে কথা বলেন, লেখেন, কিন্তু যখন এই যে বাজেট যখন আসে তখন এগুলো নিয়ে আমরা নিউজ পেপারের সবচেয়ে কমন কিছু শিরোনাম দেখি, কোনগুলোর দাম বাড়তে যাচ্ছে, কোনটি কমতে যাচ্ছে। সাধারণ মানুষ কিন্তু অর্থনীতির এত কঠিন ভাষা বোঝে না,
বা ব্যাংকিং সেক্টর, ইম্প্যাক্টটা বুঝে। সেটাই। তো ইম্প্যাক্টটা আপনি বুঝে কি মনে করেন যে কোন দিকগুলো আজকাল মানুষের জানা বোঝার ব্যাপার হাইলাইটেড এখানে হচ্ছে একটি বিষয় গণমাধ্যমে? দেখেন, প্রিমিয়াম ব্যাংকের এমডি সাহেব কিন্তু যথার্থ দুটি পয়েন্টের দিকে বলেছেন। উনি জোর দিয়েছেন রাজনৈতিক স্থিতিশীলতা, হুম, এবং উনি আবার আমাদের অর্থনীতি যে অগ্রগতি এই বিষয়টা কিন্তু উনি তুলে ধরেছেন। এই এবং অর্থনৈতিক অবস্থা আমাদের ভালো, সামগ্রিক বিচারে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো, এবং রাজনৈতিক পরিস্থিতিও কিন্তু আসলে নিয়ন্ত্রণে, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে বলেই কিন্তু এই অগ্রগতিটা হচ্ছে। সেটাই। এবং মাঝে মধ্যে আপনি দেখবেন যে জঙ্গি হামলা বা এইসব বিষয় বা এখানে জঙ্গি লুকানো আছে, একটা মনে হয় যে সম্ভবত অনেক কিছু হয়ে যাচ্ছে, কিন্তু আসলে যেহেতু নিয়ন্ত্রণে আছে, হামলার আগেই যেহেতু এটাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে চিহ্নিত করতে পারেন, ব্যবস্থা নিতে পারেন, সেহেতু ওইটা পলিটিক্যাল সিচুয়েশন খুব একটা খারাপ করতে পেরেছে বলে আমার মনে হয় না, তাই না? অর্থাৎ ওই রাজনৈতিক দিকটা ঠিক আছে। আচ্ছা। আর অর্থনৈতিক যে প্রবৃদ্ধির বিষয়, সেটা অনেক দেশের তুলনায় আমরা গর্ব করতে পারি। উনি যথার্থ, যেহেতু উনি অর্থনৈতিক বিষয় নিয়ে সবসময় কাজ করেন এবং একটা বড় প্রতিষ্ঠান উনি চালান, ওনার বক্তব্যটি আমরা আসলে খুব গর্বের সঙ্গে ধারণ করতে চাই। তাহলে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো। এরপরে জামিল ভাই আপনি যেটা বলেছেন যে বাজেট আসলে কিন্তু মানুষের ভিতরে একরকম আকাঙ্ক্ষা সৃষ্টি হয়, এবং ওই মানুষের আকাঙ্ক্ষা এবং উদ্বেগ, এই দুটি চিত্রই কিন্তু আসলে সংবাদপত্রে সহজ করে নিয়ে আসা হয়। বলা হয় যে দাম বাড়বে, দাম কমবে। এখন দাম কমবে সেই বিষয়টা কিন্তু বাজেট দেওয়ার পরে বলা হয় যে এই দাম কমতে পারে, প্র্যাকটিক্যালি কিন্তু আসলে ওই দাম কখনো কমে না। বাংলাদেশের কনটেক্সটে কমে না, কমে না। আমি এই পেশাগত জীবনে অথবা ব্যক্তিগত জীবনে আমি খুব একটা দেখেছি বলে মনে হয় না। বাজেট এলেই দাম বেড়ে যায়, দাম বেড়ে যায়, এবং যে ট্যাক্স যেটা বাড়বে সেটার উপর দাম বাড়বে। তারপর আরেকটি বিষয় কিছু যে বাজেট আসলে আপনি দেখবেন, আপনিও দেখেছেন বা আমরা আগে দেখেছি, যে বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে কিন্তু মিছিল বের হতো, গণবিরোধী বাজেট মানি না, সেই প্রবণতা বেশ বিগত কয়েক বছর ধরে কিন্তু আর নেই। এবং অনেকে একটু কিউরিয়াস থাকতেন যে ব্যানারগুলোকে আগেই করা হয়েছিল কিনা, মানে কি করে জানতেন? তাই বাজেট ডিক্লেয়ার হলো শুকনো ব্যানার, সুন্দর করে সুললিত ভাষা, এবং মানে ঘোষণার আগেই কি করে জানলেন যে গণবিরোধী বাজেট? মানে আগেই রেডি থাকতো। তখন যখন আমরা বলতাম যে ভাই এটা কিভাবে আসলো, তখন বলতো না, আমরা দুই ধরনের ব্যানার আমরা লিখে রাখি, কাস্টমারের হিসাবে এটা না, এটা মানে ঠিক না, এটা একটা গোজামিল দেওয়া হতো। কিন্তু গত ৩-৪ বছর ধরে এই বিষয়টা কিন্তু নেই। এটি হচ্ছে একরকম সুষ্ঠু পরিবেশ, এবং বাজেট সম্পর্কে মানুষ এখন আর চট করে কোনো কথা বলে না, আর যারা মানুষ রিসিভ করে না, এটি একটি কিন্তু ভালো লক্ষণ। এটির পাশাপাশি কি আলম ভাই এটিও কারণ যে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, মানুষ আসলে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, তার সাথে রিঅ্যাক্টিভ না আগে যেটা ছিল, সেটা কি বাস্তববাদী হয়েছে। আচ্ছা, মানুষ বুঝতে শুরু করেছে যে আমি যে সরকার যে আমাকে সাপোর্ট দিবে, আমার টাকা নিয়ে ওই টাকার ম্যানেজমেন্টে সরকার আমাকে সাপোর্ট দেয়। আচ্ছা, এই আন্ডারস্ট্যান্ডিংটা মানুষের মধ্যে বেড়েছে, অল্প অল্প মানে ইনজেক্ট হচ্ছে আর কি। এটা একটি ভালো লক্ষণ আমাদের জাতি হিসাবে। কিন্তু একটা বিষয় হচ্ছে কি, কখনো কখনো কোনো বিষয় আমার ধারণ করার ক্ষমতা নেই, কিন্তু সেটা কিন্তু বাজেটে চলে আসে। ওই পেইনফুল অভিজ্ঞতা হচ্ছে, ওই কিছু যদি অভিজ্ঞতা থাকে, সেটা কিন্তু টোটাল বিষয়টাকে বাজেটে ক্ষতিগ্রস্ত করে। আচ্ছা, আপনি কি ধরনের কোনো উদাহরণ বলতে পারবেন? দ্রব্যমূল্য এমন একটা জিনিস, আপনি ট্যাক্স কমালেন, ওইটা প্র্যাকটিক্যালি আপনার ওই দামটা আসলে কমবে না। আর এমন একটা কথা বলে আপনি এই করলেন, ট্যাক্স বাড়ালেন, যেটা সরাসরি মানুষ এটার সঙ্গে জড়িত। আচ্ছা, এটা জীবন ঘনিষ্ঠ ব্যাপার, জীবন ঘনিষ্ঠ, সবকিছু জীবন ঘনিষ্ঠ, ওইটা অধিকতর। আচ্ছা, আর আপনি যেটা কমাবেন সেটা মানুষ বোঝে যে এটা কমবে না, আর ওইটা যেটা আমি পেলাম সেটার উপর আমার আগ্রহ কম, যেটা পেলাম না, যেটা আমার জন্য ক্ষতিকর হবে সেটার জন্য। তবে একটা জিনিস আলম ভাই, আপনি স্যারও বলবেন, এখন কিন্তু মানুষ কিছুটা এইসব আলোচনায় বা ডিসকাশনে পার্টিসিপেটও করছে, যে সাধারণ মানুষ কিন্তু বাজেট দুর্বোধ্য বা অর্থনৈতিক বিষয়ে তাদের কোনো কথা বলার নেই এমনটি না। মানুষ কিন্তু সাধারণভাবে মাঠে ঘাটে আমরা যখন কথা বলি, মানুষ কিন্তু এগুলো নিয়ে বলেও। এটা একটা বিষয় কিন্তু আছে। আগে দেখবেন যে রেস্টুরেন্টে শুধু পলিটিক্যাল আলোচনা হতো, মানে তখন ছিল আন্দোলন, আর আন্দোলন মানে ছিল ভাঙচুর, মানে কে সভা সমাবেশ করবে। এখন কিন্তু দেখবেন এই বাজেট আসার অন্তত 1 মাস 2 মাস আগে থেকে বাজেট প্রসঙ্গ নিয়ে আলোচনা। এখনই আমরা অনেক মানুষ আপনার সাধারণ জায়গায়
একটা টিএসটেলও মানুষ বাজেট নিয়ে এমন বিভিন্ন পয়েন্টে আলোচনা করেন যে খুব আমাদেরই শুনতে ভালো লাগে। আসলে এখন মানুষ হচ্ছে কি অনেক মানে অনেক ম্যাচিওর, তাদের বিচার বুদ্ধি অনেক বেড়েছে, তাদের লেখাপড়া হয়েছে এবং সর্বোপরি সর্ব মানে স্তরের মানুষই কিন্তু একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আছে। আপনি দেখবেন যে কোনো ইভেন একদম সমাজের নিচু স্তর যার যদি আমরা বলি, নিচু স্তর মানে আমি বলছি একদম মানে অর্থনৈতিকভাবে জানে, তারাও কিন্তু এখন বলে যে ভাই আমাদের এই হরতাল করে কি লাভ হবে, সেটাই বরং আমাকে কাজের সুযোগ করে দেয়, আমরা কাজ করি, আমি হরতাল এসব চাই না। মানে মানুষ স্যার নিজের জীবনের উপর ইম্প্যাক্টটা দেখতে চায়। সুতরাং এটা আসলে বাজেট যেভাবেই হোক মানুষ চায় তার উন্নতি, সামাজিক উন্নতি, অর্থনৈতিক উন্নতি, এবং যেটা গ্র্যাজুয়ালি আমরা আরেকটি বিষয় স্যার আমি আপনার সাথে শেয়ার করি। আগে দেখবেন যে আগে সব মানুষ অনেক কিছুই কিন্তু মনে করতো সরকার করে দিবে, কিন্তু এখন মানুষ মনে করে সরকার শুধু সুযোগটি অব্যাহত রাখবে, আমার কাজ আমি করে নেব, আমার আয় হোক, আমার সুযোগ সুবিধা হোক, সেটা আমি করব, আমার আয়টা। মানে হচ্ছে যে আমরা সাধারণ অর্থেই ডিস্ট্রাকটিভ পলিটিক্স যেটা আমাদের জীবনে আসছি আমরা অনেকটাই এই শিফটটা কিন্তু একটা বাংলাদেশের পজিটিভ এবং আন্তর্জাতিক ভাবেও আমাদের যে ইমেজটি এটি কিন্তু এখান থেকে বাড়িয়ে তোলার সুযোগটি আছে। আমরা আরো আলাপ কন্টিনিউ করতে চাই, আমরা একটা ছোট বিরতি নিয়ে ফিরতে চাই আজকের আলোচনায়, এবং দর্শক আপনারা নিশ্চয়ই আছেন আমাদের সাথে আজকের এই টেবিল টকে। আমরা বিরতির পরে আবার ফিরে এলাম আজকের সন্ধ্যার টেবিল টকে। আমি পরিচয় করে দিতে চাই, আলোচনায় যোগ দিচ্ছেন ডক্টর মোহাম্মদ আলমগীর আলম, অর্থনীতি এবং বিনিয়োগ বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাই। আমরা এতক্ষণ কিছুটা বাংলাদেশের এই সময়কালের অর্থনীতি, ব্যাংকিং সেক্টর, আগামী দিনের আমাদের বাস্তবতাগুলো নিয়ে কথা বলেছি, দুজনের কাছ থেকে শুনেছি। আমি একটু আপনার কাছে আসতে চাই যে যেই সময়কালে আমাদের আগামী বাজেট, যেটা স্যারও বলেছেন সর্ববৃহৎ একটি বাজেট তৈরি হতে যাচ্ছে, আমাদের সামনে বেঞ্চমার্ক হচ্ছে আমরা জিডিপিতে আমাদের অর্জন 7+। আগামী দিনের আমাদের বেশ কিছু অ্যাম্বিশাস বলছি এই জন্য বেশ কতগুলো মেগা প্রজেক্ট বাংলাদেশে হতে যাচ্ছে, আমাদের অনেকগুলো অর্জন নিয়ে আমরা আলাপ আলোচনা করি। আপনি সামগ্রিকভাবে এই ক্ষেত্রের চ্যালেঞ্জগুলো কোনগুলো দেখছেন অর্থনীতি বা বিনিয়োগের ক্ষেত্রে? দেখুন, গত কয়েক বছরের বাজেটে আমরা দেখেছি প্রবৃদ্ধিটা অনেক বেশি, প্রতিটা বাজেটের চেয়ে তারপরে বাজেটের ভলিউমটা অনেক বেড়েছে। স্বাভাবিকভাবেই এবারের বাজেটও তার ব্যতিক্রম হবে না। সবচেয়ে বড় যেটি দিক এবারের বাজেটে, সেটি হচ্ছে সমগ্র ব্যবসায়ী মহলের প্রচণ্ড আপত্তি এবং অনুরোধ উপেক্ষা করে সরকার জুলাই থেকে জাতীয় ভ্যাট আইন, যেটা রিভিশন IMF ওয়ার্ল্ড ব্যাংকের চাপে করেছে, সেটি ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে, এবং সরকারের মৌলিক যে উপার্জনের যে টার্গেট, সেটি হচ্ছে ভ্যাট এবং NBR এর অন্যান্য খাত থেকে। তো আসলে এবারের বাজেট হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশি ভোক্তাদের জন্য আতঙ্কজনক। আমি একজন অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষক। আতঙ্ক বলতে কোন দিকটা? হ্যাঁ, আতঙ্কটা আমি বলছি, আমি NBR এর যিনি চেয়ারম্যান সাহেবের পরে আছেন, ভ্যাটের ডিপার্টমেন্টের হেড, তার সাথে আমার অনেকগুলো টকশো করা হয়েছে। প্রত্যেকটা টকশোতে তিনি যেটি উপস্থাপনা করতে চেয়েছেন সেটি হচ্ছে এই যে 15% ভ্যাট ম্যান্ডেটরি করা হচ্ছে, সেখানে সুযোগটা বলা হচ্ছে যে সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত রিবেট, কারো কোনো ভ্যাট দিতে হবে না, তারপরে উপরে টার্নওভার হলে একটা ভ্যাট দিতে হবে এত %, তার উপরে গেলে 15%। কিন্তু এবং তারা যে রিবেটের কথা বলছে, আলটিমেটলি কিন্তু যে রিবেট, সেই রিবেটগুলোর ক্ষেত্রে আমাদের দেশে যেমন সুপার শপে যদি যান, সেখানে যে সাপ্লায়ার যারা আছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে তাদের থেকে পণ্য আনতে, যেমন ইলিশ মাছ যদি পদ্মার পাড় থেকে কালেক্ট করে, সেখানে কিন্তু কোনো ভ্যাট দেওয়া হচ্ছে না। তা যে ভ্যাটের যে রিবেটটা হবে, ভ্যাটটা যে আগের দেওয়া ভ্যাটের সাথে এটা যে মাইনাস করবে, সেটা কিন্তু এরকম মানে আমাদের দেশে মানে প্র্যাকটিক্যাল কেবিলিটিতে যেটা বলে সেটি হচ্ছে মানে একটা পর্যায়ের ভ্যাট, যে সাপ্লায়ার এবং ক্রেডিটর পর্যায়ের ভ্যাটের যে অ্যাডজাস্টমেন্ট, সেটি আলটিমেটলি হয় না। আর আরেকটি হচ্ছে আমরা যারা উৎপাদন করছি ইন্ডাস্ট্রি সেক্টরে, তারা প্রতিটা পর্যায়ে আমরা ভ্যাট দিচ্ছি, এবং এই ভ্যাটগুলো আলটিমেট অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে অনেক ধরনের জটিলতা হয়। আর 15% আলাপগুলো কি, আমি জাস্ট একটু যদি বলি, আপনি যখন বলেছেন যে কিছুটা আলাপের সুযোগ আপনার হয়েছিল, আপনি কি সেখানে প্রস্তাবনা রেখেছেন? হ্যাঁ, আমি তো প্রস্তাব রেখেছি, পাশাপাশি FBCCI, MCCI
বিজিএমইএ, বিকেএমইএ সহ সকল ব্যবসায়ী ফোরাম থেকে আমরা এনবিআর এর সাথে অসংখ্যবার বসেছি, কথা বলেছি। এনবিআর ব্যবসায়ীদের রিকোয়েস্টে কিছুদিন পর্যন্ত এই ভ্যাটের আইনের কার্যকারিতা স্থগিত করেছিল। তো আলটিমেটলি আমরা যেটি বলেছি, আমরা যে বিভিন্ন পরিসংখ্যান দিয়েছি, ফিলিপাইনের ভ্যাট, তারপর আমাদের আসিয়ান দেশগুলোতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে জিএসটি বা ভ্যাটের যে রেটটা, বিশেষ করে উন্নত দেশে আপনার ব্রুনেই যদি বলেন অথবা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, ডেনমার্কে পর্যন্ত সব জায়গায় 3, 4, 5, 6% পর্যন্ত ম্যাক্সিমাম ভ্যাট। তো এক্ষেত্রে এবং টুরিস্টরা ভ্যাট রিফান্ড পায়। আমি একজন টুরিস্ট হিসেবে যখন আমি নিজেও দেখেছি ভ্যাট কত পার্সেন্ট, কত রিফান্ড পেয়েছি। ওই ভ্যাটটাই কিন্তু তারা বলছে 15%। এখন আমাদের দেশে যেখানে মানুষের ট্যাক্স এবং ভ্যাট না দেওয়ার প্রবণতা, সেখানে যদি আপনি শুরুতে ইমপ্লিমেন্ট করেন অনেক বেশি রেট, তাহলে সেখানে কিন্তু মানুষের দেওয়ার ইয়েটা থাকবে। আলটিমেটলি সুপার শপের যদি কথা বলি, মানুষ এখন সুপার শপে যাচ্ছে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্তরা, তারা একটু কমফোর্টেবলি তাদের শপিংটা করছে। কিন্তু যখনই তারা দেখবে 15% ভ্যাট তারা যাই কিনে তার উপর পড়বে, তখন তারা কিন্তু আলটিমেটলি কারণ বাজারে গিয়ে আমি একটু মতামত নিতে চাই স্যারের। আপনি আমাদের মধ্যে সবচেয়ে বেশি অভিজ্ঞতার জায়গায় আছেন, সবাই কম বেশি, কিন্তু আপনি বেশি কাজে জড়িত। স্যার, এই যে আমি নিজেই যদি একটা উদাহরণ পিক করতে চাই, যে আমরা নিজেরাও যখন বিদেশে যাই, যারা ট্রাভেলার ফেরার সময় আপনি নজর দেওয়া হয়, বা ভাইও যেগুলো উল্লেখ করলেন, এইগুলোর সংস্কার, এক ধরনের সলিউশন, আমরা নিশ্চয়ই ট্যাক্সের যারা টিনধারী তাদের অর্জন, তাদের কাছ থেকে ট্যাক্স কালেক্ট করব, বাড়াবো, কিন্তু পাশাপাশি এগুলো কতটা আমরা অ্যাড্রেস করতে পারছি স্যার? দেখেন, এইগুলো আসলে যেটা উনি বললেন, এগুলো জেনারেটস আউট অফ ইনএফিশিয়েন্সি আমার কাছে মনে হয়। আমি যদি 100 জনের কাছে যদি 100 টাকা পাই, সেটা যদি আমি জোগাড় করতে না পারি, যদি মনে করি 10 জনের কাছে যদি পাই, আমি কিন্তু চেষ্টা করব 10 জনের কাছে আদায় করার। এইটাই হলো আজ একটু আগে যেটা বললাম, আমাদের ট্যাক্স নেটটাকে কেন আমরা বাড়াচ্ছি না? যারা আমি যে স্যালারিতে পাই, আমার থেকে সোর্স কেটে রাখা হয়, সোর্স আমি কেটে রাখা হচ্ছে, এরকম তো লক্ষ লক্ষ আমার মতো এমপ্লয়ি আছে উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে। হোয়াট অ্যাবাউট দোজ? আমরা কি আসলেই কি তাদের কাছে ট্যাক্স কাটছি? যদি 10 টাকা করেও ট্যাক্স কাটি, 100 টাকা করে কোটি, বিরাট একটা অ্যামাউন্ট জোগাড় হবে। যেহেতু আমরা ওটা পাচ্ছি না, কিন্তু আমার তো চাহিদা আছে, তো বা আমার এনবিআর আমার ইনকাম তো বাড়াতে হবে, আমার জেনারেল ফান্ড জেনারেট করতে হবে। আমি করব কিভাবে? যেটা পাচ্ছি না সেটা যার কাছে পাচ্ছি তার কাছে যেমনি হোক আমি আদায় করার চেষ্টা করছি। যার জন্য আমি বলবো এফিসিয়েন্সি অফ ট্যাক্স কালেকশন বাড়াতেই হবে। আচ্ছা, কিন্তু স্যার আমরা যদি এফিসিয়েন্সি, নিশ্চয়ই আমরা প্রত্যেকে সচেতন নাগরিক, এবং আমরা অফকোর্স আমি এফিসিয়েন্সি বাড়িয়ে তা বলছি না, আমরা আরো অনেক বাড়াতে হবে। না, কিন্তু সিস্টেমের যে আপনি বলছেন যে এটা এফিসিয়েন্সি বাড়ানো, কোনো স্পেসিফিক কিছু সাজেশন বা প্রপোজাল আছে কি করে এটি করা যায়? আপনি ট্যাক্স ডিডাকশন এট সোর্স যদি, আমাদের ক্ষেত্রে অন্য পেশাজীবীদের, আমরা ব্যাংকার যারা কাজ করি, কোন ব্যাংকার দেয়ার ইজ নো চান্স অফ এনি ট্যাক্স এভিশন দিতেই হবে, বিকজ আমাকে ব্যাংকে যাচ্ছে, বাই এটা অ্যাকাউন্টে যাচ্ছে, এবং ট্যাক্স কেটে এট সোর্স ট্যাক্স কেটে পেমেন্ট করা হচ্ছে। যদি আমার কোনো এমপ্লয়ি হু ইজ ট্যাক্সেবল, তার যে ট্যাক্স আমি না কাটি, আই এম রেসপন্সিবল পারসন ফর দ্যাট, দায়িত্ব আমার উপরে। এই দায়িত্ব যদি যারা ট্যাক্স কাটার মানে বিভিন্ন এমপ্লয়ার যারা, তারা যদি তাদেরকে যদি দায়বদ্ধ করা যায়, অফকোর্স তখন দেখবেন তারা তো আর আপনাকে বাঁচাতে যে আমি যে বিপদে পড়ব সেটা করবে না। এই এফিসিয়েন্সিগুলোকে এগুলোকে নজর দেয়। আমি একটু এই ক্ষেত্রে আলম রায়হান আপনার কাছে ফিরতে চাই। আমরা নিজেরও গণমাধ্যমে কর্মী হিসেবে দেখি যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম, যে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াগুলো মোটামুটি বাজেটকে অনেকটা দাম বাড়ছে বা কমছে মধ্যে সীমাবদ্ধ, কিন্তু যেই প্রস্তাবনাগুলো আলমগীর ভাই বললেন, এগুলো নিয়ে গণমাধ্যম কতটা ফিচার আর্টিকেল বা এগুলো করছে? যে ফরম্যাটটা ছিল, ফরম্যাটটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে আলমগীর ভাই, তাই না? এখন এসব গভীর বিষয় আলোচনা আসছে, বা যেহেতু অনেক আলোচনা হচ্ছে, না মিডিয়া তো এগুলো তুলে ধরতে পারে, প্রচার আসছে, কিন্তু মিডিয়াও আসছে। মানে আলমগীর এখন ইলেকট্রিসিটি বিলে আপনার 15%, গ্যাস বিলে 15%। এখানে আমার একটা বিষয় আছে যে আলোচনায় কিন্তু মিডিয়া আসছে, প্রিন্ট মিডিয়া বলেন বা ইলেকট্রনিক মিডিয়া বলেন, আসছে, কিন্তু কোনো সমস্যা না। কিন্তু বিষয় হলো কি, না আমি একটু যদি যোগ করতে চাই, যেগুলো আসছে সেগুলো কতটা বাজেটে রিফ্লেক্টেড হচ্ছে এই আলোচনাগুলো? আমরা তো আগেও আলোচনা করেছি। না, রিফ্লেক্টেড বিষয় কি, এখন মনে করেন আমি যখন আমার মতো করে বলি, তো হুবহু তো কপি পেস্ট হওয়ার কোনো না, সেটা হবে না, নিশ্চয়ই হয়ও না, কিন্তু মতামতের প্রতি তো একটা মতামত প্রতিফলন হয় না। আমি বিনয়ের সাথে আলোচনা, মানে আমিও আপনার সঙ্গে আমি গত বেশ কয়েকগুলো বাজেটে দেখেছি যে যতগুলো ব্যবসায়ী ফোরাম রিকোয়েস্ট করেছে, তার
মানে 0% অথবা 1 বা 2% আমি একটু যদি ইন্টারাপ্ট করি, আচ্ছা আমি যদি এই হুবহু যদি কপি পেস্ট হতো বা আপনাদের যদি 2% ও নিত তাই বাজেট তো গভর্নমেন্টের না, বাজেট থাকে কিন্তু কিনা? কিন্তু আলম ভাই না, যেই এটা কিন্তু ধরা যাক ব্যবসায়ীদের আপনি বাজেট হয়ে যাবে। 10টা মতামত দিলেন, সেগুলো রিফ্লেকশন কতটুকু হয়েছে আছে আপনি মনে ভাই, করছেন? আপনিও হয়? জানেন, আমিও মনে করি যে আছে এবং স্যার থাকে। একটু যোগ করতে চাইছিলেন স্যার? রিফ্লেকশন যে একদম নাই তা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে বললাম একটু আগে, আমার টার্গেট হচ্ছে ধরেন 1 লক্ষ কোটি আমি টাকা আমাকে যেভাবে ট্যাক্স NBR কালেক্ট করতে হবে, কিন্তু আমার ইনএফিসিয়েন্সির কারণে অথবা যে কোনো কারণে সিস্টেম লস বলেন অথবা যে কোনো, দেখা গেল 50% আমার আদায় হয়েছে, বাকিটা কি করে করব? সুতরাং ওই যে তখন যে কনসিডার করার কথা বলা হয়েছিল Shortcut। যে এইটা আচ্ছা। করেন এইটা করেন এইটা করেন, বলে পারলাম না, ঠিক আছে আমার যেটা রেডি হাতে আছে আমি ওইটা করি, ওইটাতেই আমি আমার একটা জিনিস তবে মনে হয় সবই কি- যে ফেলে দেওয়া হয় তা একটু না। স্যার না, আসছি এখানে- স্যার, শেষ করতে পেরেছেন কি না, যে আমি সবই যে একদম বাদ দিয়ে দেওয়া হয় সেটা না, এমনটি নয়। আচ্ছা, ডেফিনেটলি আচ্ছা, আমরা আচ্ছা। অনেক ব্যবসা বান্ধব, অনেক সরকার অনেক সেগুলো- ব্যবসা বান্ধব পদক্ষেপ নেন এবং এটা এটা আছে, একদম যে পুরোপুরি আচ্ছা। তা না। স্যার, এখানে ঠিক। ব্যবসা বান্ধব নেওয়ার কারণ হচ্ছে কি, ব্যবসায়ীরা তো আসলে মানুষের জন্য কাজ করে। জি। ওই গভর্নমেন্ট ব্যবসায়ীদের সাপোর্ট দেয়, আলমগীর ভাই যে যাদের প্রতিনিধিত্ব করেন মোটামুটি ভাবে বা বিশ্লেষণটা করেন। না, আমি একটু স্যারের কথা প্রসঙ্গে বলতে চাই যে আমাদের সিস্টেমে অদক্ষতা আছে একরকম, এবং সিস্টেমটা নিয়ে যারা কাজ করেন এদের সততা নিয়ে বা এদের দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে মাঝে প্রশ্ন মাঝে কিন্তু সুনির্দিষ্ট থাকে। আছে, ভালো বলতে পারবেন আছে। জি। এবং যারা ব্যবসার সঙ্গে জড়িত এরা সহজে কিন্তু নিজেদের দায়িত্ব নিয়ে বলতে পারেন না। না, এখানে আসলে আন্তর্জাতিক ভাই? কিছু রাজনৈতিক ষড়যন্ত্র আমি বলি রিলেটেড। কিরকম আমাদের দেশে আগে যে ভ্যাটের নীতি বা ট্যাক্সেশন নীতি ছিল, রপ্তানি নীতিমালা ছিল, সেটা হচ্ছে সংকোচনমূলক নীতিমালা। অর্থাৎ আমার দেশের শিল্প, আমার দেশের ব্যবসা, আমার দেশের টোটাল যে মানি সার্কুলেশন, এটিকে রিটেনশন দেওয়ার জন্য, রক্ষা করার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য আপনার এখানকার শিল্পগুলোকে সংকুচিত ভ্যাট বা এখানকার যে ভ্যাটগুলো ছিল, ট্যাক্স ছিল, সেগুলোকে কম, বাইরে থেকে যেটি আসবে সেটিকে আরো অ্যাডজাস্ট করে সেখানে এডিশনাল আপনার ভ্যাট বা ট্যাক্সের, যেমন গাড়ির ক্ষেত্রে আমরা এই যে 450%, 500% পর্যন্ত যে ট্যাক্স গুলো দেয়, সেগুলো কিন্তু এডিশনাল ট্যাক্স, এগুলো অ্যাড করা হয়। মূলত মৌলিক ট্যাক্স কিন্তু 15-20-50% উপরে আন্তর্জাতিক ভাবে নাই কোথাও। বাকিটা হচ্ছে সম্পূরক ট্যাক্স, এটা ট্যাক্সের ভাষায় বলে সম্পূরক ট্যাক্স। এটা এডিশনালি অ্যাড করা হয় দেশীয় শিল্পকে রিটেনশন দেওয়ার জন্য। কিন্তু আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের চাপে বিভিন্ন সময় এই ভ্যাটটাকে সমান করা, যেমন 15%কে 60% রিবেট দিয়ে 4%-এ বিভিন্ন ক্ষেত্রে ভ্যাটগুলোকে চার্জ করা হতো। আবার কিছু কিছু ক্ষেত্রে 15%-কে উপরে 40% রিটেনশন দিয়ে 6% ভ্যাট। এই জন্য আপনি দেখবেন বিভিন্ন ক্ষেত্রে ভ্যাট ছিল 4%, 3%, 9%, বিভিন্ন রেট ছিল। মৌলিক ভ্যাট বাংলাদেশের ভ্যাট আইনে 15% ছিল, সেটিকে ডিসকাউন্ট দেওয়া হতো। এখন সকল ক্ষেত্রে 15%। এই যে এটি কিন্তু সারা বাংলাদেশের সামগ্রিক মানুষের জীবনযাপনের উপর একটা প্রভাব, ইমপ্যাক্ট ফেলবে। এখন সরকারের যারা নীতি নির্ধারণী, এনবিআর যারা নীতি নির্ধারণী, তারা শর্টকাট করার, ওই যে আমাদের খন্দকার ভাই বললেন যে সারা বাংলাদেশে যদি ট্যাক্স নেটটাকে ছড়িয়ে দেওয়া যেত, প্রান্তিক পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে, উপজেলা পর্যায়ে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আছে যারা ইনকাম ট্যাক্সের আওতায় আসে। যেমন আমরা সাম্প্রতিক সময় দেখেছি বসুন্ধরা সিটিতে বা যমুনা ফিচার পার্কে বা বিভিন্ন শপিং প্লেসগুলোতে দোকান মালিকদেরকে কাছে এনবিআর গিয়ে দেখে তাদের কাছে ভ্যাটের কাগজ নেই, ট্যাক্সের কাগজ নেই। এভাবে যদি টোটাল বাংলাদেশে তারা ফিজিক্যাল ওয়ার্ক করে, ফিল্ড ওয়ার্ক করে, তাহলে কিন্তু হাজার হাজার মানুষ টিআইএন এবং ভ্যাটের আওতায় আসবে। আর যখনই আপনি একটি টিন নাম্বার খুলবেন, তারপর থেকে কিন্তু রিটার্ন দেওয়ার প্রশ্নটা আসছে। আমরা এটা তারা না করে যারা দিচ্ছে তাদেরকে আরো বেশি করে দেওয়া, যেমন যে দিচ্ছে বাংলাদেশে যার যত সম্পদ তার উপর আরো এডিশনাল ট্যাক্স। আমি একটু একটা প্রসঙ্গ একটু যোগ করতে, কিন্তু যে দিচ্ছে না, যে আওতায় আসে নাই, যে জীবনে কখনো টিআইএন নাম্বার খোলে নাই, ভ্যাট নাম্বার খোলে নাই, সে সারা জীবনের জন্য ট্যাক্স। স্যার, আমি একটু আপনার মতামত চাইছি এর জন্য যে আপনারা যারা ব্যাংকিং সেক্টর পরিচালনা করেন, আপনি এই ব্যাংকের প্রো পিপল, মানুষকে সার্ভিস দিচ্ছেন, আপনারা মানুষ কি চাইছে সেটা আপনারা বুঝতে পারেন। এই যে ট্যাক্স বেস বাড়ানোর কথা আপনি বলেছেন, এখন ফ্ল্যাট রেট যে 15% করে সাধারণ সবার উপরে এটা আছে, এটি কতটা সহনীয়, মানুষ কিভাবে সেটি বহন করবে? দেখেন, এটাও কিন্তু আমার কাছে মনে হয় মেবি ইনকারেক্ট, এটাও কিন্তু বিকজ অফ ইনএফিশিয়েন্সি।
ওনার ইনকাম আমার ইনকাম ব্র্যাকেটে কিন্তু এক হওয়ার কথা না। আমার এই প্রোডাক্ট আর এই প্রোডাক্ট দেয়ার শুড বি ডিফারেন্স, এবং ডিফারেন্স হওয়াটাই বাঞ্ছনীয়। সবার জন্য একই ওষুধ একই প্রেসক্রিপশন এটা হওয়ার কথা না, সবার জন্যই 15% ভ্যাট, এটা আমার মনে হয় ঠিক না। বিভিন্ন এরা কিন্তু ছিল বিভিন্ন ভ্যাটে বিভিন্ন এখন যেটা মানে ঘি এবং কেরোসিন একদম এখন বলছে এত টাকা টার্নওভার করলে আপনাকে এত টাকা টার্নওভার নিচে হলে ভ্যাট দিতে হবে না, কিন্তু এরপরে হলে আপনাকে টার্নওভার উপরে এত পার্সেন্ট, এর উপরে গেলে 15%। এখন যেটা হবে, আগে তো অঙ্গে 4% বা 5% ট্যাক্স দিত, এখন অথবা আগে প্যাকেজ ভ্যাট ছিল 10,000 বাড়িয়ে দিয়েছে। স্যার এটা নিচ্ছি জি, যে আপনি বলছেন কোনটা স্যার? জি, যেহেতু বাড়িয়ে দিয়েছে, এত বেড়ে গেছে ট্যাক্সটা, এবার দেখবে যে ভ্যাট তো অনেকে দিবেই না, ফাঁকিতে প্রবণতা আরো বাড়বে। আচ্ছা, সো এটাকে আমরা যখন ইনএফিশিয়েন্সি বলছি, কিন্তু এটা এই যখন আলাপ আলোচনাগুলো এখন হচ্ছে, এটিকে স্যার কি করে এজেন্ডাতে নিয়ে আসা যায়? বিশেষ করে মানুষ, গভর্নমেন্ট যদি মনে করে যে এগুলো এইসব জায়গাতে ইন্টারভেন করা দরকার, তো এটা তো রাইট টাইম। দেখেন, এটাতে আমাদের যে ট্যাক্স ডিপার্টমেন্ট আছে, এনবিআর এন্ড আদার এলাইড, ওনাদেরকে ব্যক্তিগতভাবে দে উইল হ্যাভ টু টেক কেয়ার অফ ইট। তার ওই যে বললাম আমি, ট্যাক্সটা একজন কেউ টিন নাম্বার নিয়ে গেল, দ্যাট ইজ নট এনাফ। দে মাস্ট মনিটর যে এই ট্যাক্সটা টিন নাম্বারটা নিয়ে গেছে ভদ্রলোক, কিন্তু নেক্সট ইয়ারে কেন টিন নাম্বার থাকা সত্ত্বেও সেই রিটার্ন কেন সাবমিট করেননি। দেয়ার মাস্ট বি সাম এনকোয়ারি অর দেয়ার মাস্ট বি সাম পেকুনিয়ারি মেজার্স, যে আপনি দেননি, ইনকাম করে ট্যাক্স দেননি, you just make penalty, একবার ফাইন করেন। একটা তো হচ্ছে পেনাল্টি, একটা কি প্রণোদনা প্রয়োজন আছে মানুষকে ইন্সপায়ার করা? অবশ্যই আছে, কিন্তু শুধু প্রণোদনাই দিয়ে যাবে গভর্নমেন্ট? আপনি দেখবেন, জাস্ট আমি একটা এক্সাম্পল দিই, আপনি যদি গাড়ি চালাতে যান, আপনাকে যদি ট্যাক্স বা ট্যাক্স বলছি ট্রাফিক পুলিশ যদি আপনি তো কোনো ভায়োলেশন যদি কোনো পেনাল্টি করে, এবং আপনি হয়তো কোনোভাবে পেনাল্টি দেওয়ার জন্য আপনাকে সেই তার অফিসে দিতে হয়, আপনি কিন্তু দেখবেন নেক্সট টাইম ইউ উইল নট মেক দিস, অনেকদিন মনে থাকে, এটা মনে থাকে, ভুলবে না। আমাকে হয়তো বলতে পারো ভাই আপনি করেন না, আমাকে ডাক ছেড়ে দিতে, আবার একটু পরে যে আবার করব। কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই এক্সাম্পলারি একটা পানিশমেন্ট কিংবা পানিশমেন্ট বলেন, এক্সাম্পলারি অ্যাকশনস যেটা বলা আছে আইনটা, কিন্তু একই সাথে কিন্তু আমরা এটিও দেখছি যে যারা সবচেয়ে বেশি ট্যাক্স পে করছে তাদেরকে পুরস্কৃত করা হয়, রেকগনাইজ করা হয়। ইভেন যদি আমরা যেমন স্যার একটা স্টাডিতে দেখেছি যে স্থানীয় সরকারের যারা প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, তারা কম জনপ্রিয় হয়ে যাওয়ার জন্য ট্যাক্স কালেক্ট করতে চান না, এ ধরনের একটা কথা এসেছে যে ট্যাক্সের জন্য চাপ দিলে জনগণ ভোট দিতে চায় না। তো বাট কিন্তু তারা যদি দেখান যে ওই ট্যাক্স দিয়ে তারা উন্নতি করতে পারেন এলাকার, তাহলে কিন্তু মানুষ ট্যাক্সে অনুপ্রাণিত হতে পারেন। অফকোর্স, কেউ যদি ভালো কাজ করে কিন্তু নিন্দিত হয় না কেউ। আচ্ছা, ভালো কাজের পিছনে তার কোনো ব্যক্তিগত স্বার্থ থাকে তখন সেটি নিন্দিত হয়। বাট ইফ ইউ ডু দ্য জবস, যদি আপনি ভালো কাজ করেন ফর দ্য পিপল, জনসাধারণ যদি ভালো কাজ করেন, অবশ্যই সেটা আপনার সাথে যদি না হয় তাহলে ডেফিনেটলি আপনাকে তার জন্য শুরুতে তো নেগেটিভ ধারণা হলো, পরে সেটি আমরা আসলে আগামী দিনে কোন বিষয়গুলো নিয়ে আমরা প্রত্যেকে কাজ করতে পারি কিছু পরামর্শ শুনবো। একটি বিরতি নিয়ে আসতে চাই আবারও আজকের অনুষ্ঠানে। দর্শক আপনারা থাকবেন আমাদের সাথে আজকের এই টেবিল টকে। আমরা বিরতির পরে আবার ফিরে এলাম। আমরা এই সময়কালে মূলত একটু শুনতে চাই যে আগামী দিনের ভাবনা কিংবা কোন দিকগুলো থেকে আমরা প্রাধান্য দিতে চাই। আলমগীর ভাই, আপনি যদি শুরু করেন যে আলোচনাটি একটু সামারি বা র্যাপ আপ যদি করেন। হ্যাঁ, আসলে আমরা বিগত কয়েক বছরের বাজেটের যে দিকে তাকালে যেটি দেখতে পাই, প্রতি বছর একটি বাজেট প্রক্ষেপণ হয়, সেই বাজেটটি একটা সার্টেন টাইমে আবার সংশোধন হচ্ছে, এডিপির আকার একটা থাকে, পরবর্তীতে আবার সংশোধিত এডিপি হচ্ছে, এবং এডিপির যে বাস্তবায়ন বা ইমপ্লিমেন্টেশন সেটির রেটটা আপনার জুলাই থেকে একটা রেটে হয়, মার্চ পর্যন্ত একরকম থাকে, এপ্রিল মে জুনে হঠাৎ করে এমন লাভ মারে। তার কারণটা হচ্ছে বিলটা তুলে নেওয়ার জন্য তাড়াতাড়ি কাজগুলো করে, অথবা অস্বাভাবিক দ্রুত গতিতে বিলটা তুলে নেওয়ার জন্য বাস্তবায়নের রেটটা বাড়িয়ে দেয়। তো এভাবে যেটি হয়, যার কারণে ওই সময় কাজের গুণগত মান, কাজের যে সুপারভিশন সেগুলো হয় না। আর আরেকটি বিষয় যেটি, সেটা হচ্ছে যে বিগত বছরের সবগুলো বাজেট আমরা দেখেছি মেগা প্রকল্পগুলোর জন্য হিউজ একটা বাজেট রাখা হয়েছে, কিন্তু পরবর্তীতে আবার সেই বাজেট, যেমন এর মধ্যে ঢাকা চট্টগ্রাম 4 লেন, ঢাকা ময়মনসিংহ 4 লেন খুবই সাকসেসফুলি সম্পন্ন হয়েছে, সরকারকে ধন্যবাদ। তারপর মেট্রো রেলের কাজ হয়েছে, যদি মেট্রো রেলও কয়েক বাজেট ছিল কিন্তু খরচ করতে পারে না, এখন হচ্ছে। এরপর আমরা এই যে উপরে উড়াল সেতু, তারপরে আরো যে আপনার
বিআরটি, এগুলো যে প্রজেক্টগুলো, আগামী দিনে এগুলো চ্যালেঞ্জ, এগুলো এখন পর্যন্ত টাকাই ভালো মতো খরচ করতে পারে। পদ্মা সেতুতে প্রোগ্রেস খুবই ভালো। তো সরকারের এবারে যেটি টার্গেট থাকা উচিত যে অ্যাকচুয়ালি যেখানে যেখানে খরচ হবে সেটিকে টার্গেটে নিয়ে বাজেটের ফিগারটাকে বড় করে এবং বড় ফিগারের জন্য বড় আয় করে টার্গেট দিয়ে বড় বড় জায়গায় আপনার যদি আয় করে রেটটা বাড়িয়ে দেয় তাহলে মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে যাবে। তার চেয়ে অ্যাকচুয়ালি কত টাকা লাগবে সেটিকে ফিগার আউট করে সেগুলো কালেকশনের জন্য ওই যেটি আমাদের খন্দকার বললো যে ট্যাক্স নেটটাকে বাড়ানো। আমরা আরো একটু শুনতে চাই আলম রায়হান ভাই, আপনার দৃষ্টিতে কোনগুলো আগামী দিনের চ্যালেঞ্জ কিংবা ইমিডিয়েট যে বাজেটের বিষয়ে আমার ধারণা হচ্ছে কি যে বড় বড় কাজ করতে গিয়ে সরকারের তো বড় বড় একটা কাজ থাকবে, ঠিক আছে, কিন্তু মানুষের ছোট ছোট যে সমস্যা সেগুলো যেন উস্কে না দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। কারণ আমরা কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক একটা দৃষ্টির ভিতরে একটা কখনো কখনো আগ্রাসনের ভিতরে দৃষ্টিতে আমরা কিন্তু আছি। এর কিছু কিছু এই যে জঙ্গি হামলা এ কিন্তু এটা একরকম প্রকাশ। আমরা যখন এগোই পিছন থেকে কেউ টানে, বা সেটা কখনো টানে দৃশ্যমান, কখনো অদৃশ্যমান, কখনো ষড়যন্ত্রমূলক ভাবে, যাতে মানুষের যাতে বিরক্ত না হয় বাজেটে। আপনি বড় কাজের খেয়াল রাখতে হবে আগামী দিনে, খুবই খুবই মানে বিশেষ করে এই যেটা বলেছেন সহনশীল, সহনীয় মানুষ যাতে বাঁচতে পারে, মানে একেবারেই প্রান্তিক মানুষ। আপনি বড় একটা স্বপ্ন দেখাবেন, দেখে মানুষের ছোট ছোট সমস্যা বাড়িয়ে দিবেন, মানুষ এটা রিসিভ করবে বলে মনে হয় না আমার। যেমনটি সম্প্রতি গ্যাস সিএনজির ক্ষেত্রে একটি খুবই মানে এটা দেখেন, যেটা আমাদের মহামান্য হাইকোর্টের একটা, আপনি চট করে কি করলেন, গ্যাসের দাম 150 টাকা বাড়িয়ে দিলেন। আরে ভাই গ্যাসই তো নাই, গ্যাসই তো থাকে না। আপনি রান্নাঘরে যে মানুষ করলে মধ্যবিত্ত একটা মানুষ, তার তো গ্যাস থাকে না। আপনি খবর নিয়ে দেখেন জামিল ভাই, যেহেতু আপনার যোগাযোগ ভালো, মনে করেন যে একজন বাড়িওয়ালা আছে, তাকে তো 150 টাকা পে করতে হবে, আর সব ভাড়াটিরা পে করে, তারপর কিন্তু ওই বাড়িওয়ালা বিরক্ত এই 150 টাকা গ্যাস বিল বাড়ানোর জন্য। মানে আমরা সেটা আশা করতে পারি যে সাধারণ মানুষের জীবন ঘনিষ্ঠ ব্যাপারগুলিতে সহনীয় পর্যায়ে রেখে যাতে যেমন অনেক যেমন কৃষি ক্ষেত্রে যেটা সরকার করেছে, কৃষিমন্ত্রী যে সেনসিটিভ বিষয় সারের বিষয়, অতএব মানুষের যাতে ছোট ছোট সমস্যা যাতে উস্কে না দেওয়া হয় সেই দিকটায় নজর দেওয়া। আপনার কাছে ফিরতে চাই স্যার, কোনো ক্লোজিং রিমার্কস আপনার কিভাবে আগামী দিনের বাজেট তো প্রত্যেক বছর মধ্যে এবারও হবে, ভবিষ্যতেও হবে, বাট আমার যেটা কথা সেটা হলো ইউ মাস্ট প্রায়োরিটাইজ হোয়ার ইউ উইল স্পেন্ড ফার্স্ট, হোয়ার আপনি কোথায় কোথায় প্রায়োরিটি দিবেন বা লং টার্ম কোনটা। অফ কোর্স আপনি যে কাজটা আজকের মধ্যে আগামী জুনের মধ্যে করতে হবে সেটা কি এখন করবেন না জুনের পরে সে করবেন না স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী, সেটা অফ কোর্স আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে কোন জায়গাটাতে কত তাড়াতাড়ি কোনটা খরচ করতে হবে, এবং পাবলিকের সেন্টিমেন্ট শুধু না, পাবলিকের ইউটিলিটি এখানে কতটুকু বৃদ্ধি পাবে। আমি এমন একটা জিনিস করলাম, হ্যাঁ 4 লেন করেছি, বিরাট উপকার হচ্ছে, এমন যদি এমন একটা রাস্তা করতাম যেখানে ইউটিলিটি নাই, সেটা করে হয়তো বিরাট খরচ করলাম, হয়তো কোনো ইমপ্যাক্ট সমাজে নেই, এটা মানুষের মাঝে আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে। এবং সবচেয়ে বড় যে টাইমলি ফিনিশিং অফ দ্য প্রজেক্টস, টাইমলি স্টার্ট এবং টাইমলি ফিনিশিং। আমাদের দেশে এত জটিলতা, আইনি জটিলতা, টাকা ছাড়ের জটিলতা, কাজ করার এক্সকিউজ, এত এক্সকিউজ দিয়ে তো প্রজেক্ট শেষ করেন, কি করবে সে তোমার ব্যাপার। যখন আপনি টাইমলি কি বলে কাজ শেষ করার কমিটমেন্ট দিয়ে কাজ নিয়েছিলেন, তখন ইউ হ্যাভ টু ফিনিশ ইট, আদারওয়াইজ ইউ উইল বি প্যারালাইজড। এবং এটা জনগণের কাছে বাজেটও বেড়ে যায়, এটা তো ভোগান্তি বাড়ে, বাজেট বাড়ে। 500 কোটি টাকা যখন বেড়ে 700 কোটি হচ্ছে বা 800 কোটি হচ্ছে, টাকাটা কে দিচ্ছে? আমরা সবাই দিচ্ছি তো, সেটা আমাদের নিজস্ব টাকাই সেখানে স্পেন্ড হচ্ছে। আপনি যখন বলছেন যে বাজেট বেড়ে যায়, সেটারও তো বহন করতে হচ্ছে আমাদের। সবচেয়ে লোয়েস্ট বিডার পেয়ে সে কাজটা পেল, অথচ দেখা যায় কাজটা শেষ করছে হাইয়েস্ট বিডারের চেয়ে বেশি না। এইটা যেটা বললাম, যে আপনি লোয়েস্ট বিডারকে কাজ দিচ্ছেন, বাট আপনি জানেন হয়তো, আই এম নট শিওর, বাট আমাদের ধারণা সবারই জেনারেল পারসেপশন যে লোয়েস্ট বিডারকে কাজ দেওয়ার জন্যই তাকে লোয়েস্ট করা হচ্ছে, বাট ইন লং রান কাজ যখন শুরু করবে তখন প্রাইস এসকেলেশন নিয়ে হাইয়েস্ট বিডার যে বেশি করা হচ্ছে, এটা তো কোনোভাবেই অ্যাকসেপ্ট করি না। নিশ্চয়ই এটা, কারণ প্রত্যেককেই বহন করতে হচ্ছে আমাদের যারা ট্যাক্স পেয়ার বাংলাদেশের প্রত্যেকের। এবং আমরা চাই যে এই আলোচনাগুলি, যেটা কিছুটা ডক্টর আলমগীর বলেছিলেন যে এই আলোচনাগুলো বাজেট চলাকালীন কতটা রিফ্লেক্টেড হয়, যেটা আলম রায়হান ভাই মনে করছেন রিফ্লেক্টেড হয়, কিন্তু আরো বাড়ানোর প্রয়োজন। কারণ এই আলাপ আলোচনা ডায়ালগ তো আমরা চাই যেটি হোক, না হলে আমাদের কথাগুলো পৌঁছাতে পারে না। আর কারো কোনো প্রেসিং ইস্যু আছে কি যেটা আমরা নজরে নিয়ে আসতে পারি বা আগামী দিনে? আমি যেটি বিনয়ের সাথে মাননীয় অর্থমন্ত্রী এবং এনবিআর কর্মকর্তাদের বলবো, সেটা হচ্ছে যে বিজনেস কমিটিগুলো যে রিকোয়েস্টগুলো করেছে, সেই রিকোয়েস্টগুলোর মধ্যে যেগুলো
জনগণের সাথে মাস পিপলের সাথে বেশি কানেক্টেড সম্পৃক্ত। সেগুলো যাতে অবশ্যই Prioritize করা। প্রায়োরিটাইজ, যেমন রিহেব থেকে একটি আকুল মিনতি করা হচ্ছে আচ্ছা। যে জমি রেজিস্ট্রেশনের যে চার্জ খরচ সেটা থেকে। যাতে খরচটি সহনীয় পর্যায়ে, কারণ রেজিস্ট্রেশনই বন্ধ হয়ে গেছে। আচ্ছা, সরকার মানুষ করছে বেশি না। খেতে গিয়ে এখন রেজিস্ট্রি হচ্ছে, মানুষ করছে না। মানুষ করছে না, মানুষ আচ্ছা। পাওয়ার দিয়ে দিচ্ছে, আচ্ছা। মানুষ রেজিস্টার বায়না করছে কিন্তু রেজিস্ট্রি করছে না, আচ্ছা, মালিক হচ্ছে না, মালিকের মতো থাকছে। আচ্ছা। সেম আপনার এই যে ভ্যাটের যে প্যাকেজ এটা ভ্যাট নিয়ে ছিল, কিন্তু পরে এক প্যাকেজ জটিলতা ভ্যাট হয়। সরকার 10 সেটাই, 20 হাজার একটা 30 বিষয়। হাজার প্যাকেজ ভ্যাটটা উইথড্র করে নিচ্ছে, এখন কেউ আর ভ্যাটই দিবে না, কারণ ভ্যাট দিলেই তার আমরা total, কেউ ব্যাংকে আমরা টাকা শেষের ট্রানজাকশন দিকে করবে। একেবারে অনুষ্ঠানের আমরা চাই যে আমরা যে বিষয়গুলো আলাপ করলাম সেগুলো যাতে রিফ্লেক্টেড হয়, কারণ আমরা আমাদের মতামতের একটা রিফ্লেকশন দেখতেই চাইবো আগামী দিনে বাজেটে। আজকের এই আলোচনায় এসে যোগ দেওয়ার জন্য খন্দকার ফজলে রশিদ, আলম রায়হান এবং ডক্টর মোহাম্মদ আলমগীর, তিনজনকে আমি ধন্যবাদ জানাবো। এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে টেবিল টকে যোগ দেওয়ার জন্য। এই অনুষ্ঠানটি আমরা রাত 2টায় পুনঃপ্রচার করব এবং আগামী রোববার আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে এখানেই শেষ করছি।